বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অগাস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনুসকে চিঠি ট্রাম্পের, মার্কিন বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কা অর্থনীতিবিদের। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। আমরা জানি চীনের কাছেও যাবে। $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া ট্যারিফ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। ইউএসটিআর এর সঙ্গে বৈঠকে ইতিবাচক ফলের আশা প্রেস সচিবের। ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়ে যায়। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কনসেশনটা এত বড় এত শুল্ক দেওয়ার অর্থ কোনো জাস্টিফিকেশন থাকে না। ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরারের দেখানো পথে হাঁটছে দল। কুষ্টিয়া মেহেরপুরে জুলাই পদযাত্রায় নেতারা। বিএনপির নামে চলছে পরিকল্পিত অপপ্রচার। প্রশাসনিক স্থবিরতায় বেড়েছে মব কালচার। মন্তব্য রিজভির। ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দেয় জোর মির্জা ফখরুলের। বিতর্কিত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে দায়িত্ব পাবেন না, সাফ জানালেন সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পদ্মায় তীব্র ভাঙন। জাজিরায় নদীগর্ভে বিলীন বহু ঘরবাড়ি। জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, পটুয়াখালী, ভোগান্তি চরমে। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে 25, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে 30 এবং মিয়ানমার ও লাওসে 40% পর্যন্ত শুল্ক বসছে 1 আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো 12টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশি পণ্যে 35% মার্কিন শুল্ক কার্যকর হলে চাপে পড়বে রপ্তানি খাত। প্রতিযোগিতায় টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কার কথা জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান।
তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলছেন 5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া শুল্ক আরোপ অযৌক্তিক। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শুল্ক ইস্যুতে এখনও দেন দরবার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 10 ও 11 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল। চলতি বছর এপ্রিলে দেশে দেশে পাল্টা শুল্ক আরোপ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% ট্যারিফ আরোপ করা হয়। তৈরি পোশাক রপ্তানি নিয়ে তৈরি হয় শঙ্কা। এর পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত করতে চিঠি লেখেন ডোনাল্ড ট্রাম্পকে। এতে সাড়াও মেলে। দর কষাকষি শুরু করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় সকল পণ্যের উপর সহায়তার আশ্বাস দেয় সরকার। এত কিছুর পরও বাংলাদেশি পণ্যে প্রচলিত 15% শুল্কের উপর বাড়তি আরও 35% ট্যারিফ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এমন বাস্তবতায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন, নতুন শুল্ক নীতি কার্যকর হলে প্রতিযোগিতায় টিকতে না পেরে মার্কিন বাজার থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। তবে অর্থ উপদেষ্টা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $5 বিলিয়ন, তাই 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জানান, 9 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল। আর ট্যারিফ অপরিবর্তিত থাকলে আছে বিকল্প পরিকল্পনাও। ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। আমরা যে শুধু ইউএস এর উপরই ডিপেন্ডেন্ট তা না, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশেই আমরা পাঠাচ্ছি, নতুন নতুন মার্কেট এমার্জ করতেছে। এছাড়া তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমাতে রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে সরকার। আমরা খুব নিবিড়ভাবে করেছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এসেছে আষাঢ়, বাদল দিনে প্রকৃতি সেজেছে সবুজের সমারোহে। বর্ষার কাজল কালো রূপ নিয়ে প্রতিবেদন থাকছে, সংবাদের শেষাংশে দেখার আমন্ত্রণ রইল। যারা টাকা দিয়ে ভোট কেনে তারা 5 বছরের জন্য ভোটারদের গোলাম বানিয়ে দেয়, তাই সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। মেহেরপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। এদিকে কুষ্টিয়ায় পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই হাঁটছে এনসিপি। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের গাংনীর পথসভায় হাজারো জনতা। মঙ্গলবার দুপুরে বাইক ও ছোট ছোট ট্রাকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে তারা 5 বছরের জন্য ভোটারদের গোলাম বানিয়ে দেয়, তাই সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের বাবা ও মায়ের উপস্থিতিতে তার কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে শহরের 5 রাস্তা মোড়ে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী যে পথ দেখিয়েছে, এনসিপি সে পথেই রাজনীতি করছে। আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা
সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধেও দাঁড়াবো। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। মেহেরপুরের পথসভা শেষে বুধবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে সাংগঠনিক ভিত্তি জোরদার করতে কার্যক্রম চালাচ্ছে এনসিপি। জেলা উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে 2.5 শতাধিক কমিটি। বাকিগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সাধারণ মানুষের মধ্যে আবেদন বাড়ছে এনসিপির, তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর পেরিয়েছে 4 মাস। এখন সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টায় দলটি। আত্মপ্রকাশের পর থেকেই হত্যাযজ্ঞের বিচার, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সোচ্চার এনসিপি। দলটির আন্দোলনের মুখে এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে সংগঠন ছড়িয়ে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা। জুলাই মাস জুড়ে শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা, যাতে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে 34টি জেলা কমিটি ও 190টি উপজেলা কমিটি গঠিত হয়েছে। সারা দেশে কমিটি গঠন শেষ হবে দ্রুতই। পাশাপাশি যুব সংগঠন সহ পেশাভিত্তিক বিভিন্ন উইং গড়ে তুলছে এনসিপি। সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে এনসিপির হাইকমান্ড। নিবন্ধনের সকল যে কাগজপত্র, দলিল, দস্তাবেজ যা যা লাগে তা সব কিছুই আমরা নির্বাচন কমিশনের কাছে অলরেডি জমা দিয়েছি। নির্বাচনের প্রিপারেশন আমরা নিচ্ছি। আমরা প্রত্যেক জেলা ধরেই কাজ করছি। সদস্য সচিব আখতার হোসেন বলছেন, তৃণমূলে আবেদন বাড়ছে এনসিপির, সাধারণের কাছে পৌঁছাতে নেওয়া হচ্ছে কর্মসূচি। তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশ নেওয়া নিয়ে দ্বিধা রয়েছে। এনসিপি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পরিমাণ বিস্তার করতে পেরেছে, খুব অল্প সময়ের মধ্যে সামনেও আমরা সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারবো বলে আমরা আশাবাদী। সংস্কারবিহীন নির্বাচন, বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে নেতাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ বিএনপির। মব কালচার বাড়ার জন্য প্রশাসনিক স্থবিরতাকে দুষছে দলটি। এদিকে ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দেয়ায় জোর দিয়ে দলটির শীর্ষ নেতারা বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা আলোচনা, সমালোচনা আর অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে নেতাদের হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। গণতান্ত্রিক সংবিধান মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও দাবি তার। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে। এদিন রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে জাসাসের কর্মী সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কেউ পালিয়ে যায় নাই, তারা সবাই আপনার আশেপাশে আছে। সে মানুষগুলো
উৎ পেতে বসে আছে সুযোগ নেওয়ার জন্য। তাদেরকে কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে বাংলা একাডেমি মিলনায়তনে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে। তরুণদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত আশাবাদী হচ্ছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। পরে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাতে ভোটের অপবাদ খোঁচাতে চাই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের বিকল্প নেই। এছাড়া বিতর্কিত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে দায়িত্ব পাবে না বলেও জানান সিএসএ। মঙ্গলবার নির্বাচন ভবনে আরএফইডির ফল উৎসবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 3 কমিশনার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আক্ষেপের সঙ্গে সিএসসি জানান, রাতের ভোটের অপবাদ গায়ে মাখতে নারাজ তিনি। আর এই অপবাদ ঘুচাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই বলে মনে করেন সিএসসি। সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে জাতিকে। 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং ফেয়ার একটা নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, ক্রেডিবল একটা নির্বাচন যাতে আমরা দিতে পারি, উপহার দিতে পারি। এর আগে সকালে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অভিজিৎ সিং। পরে সিএসসি জানান, গত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আর দায়িত্ব পাবেন না। যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে কানাডা সন্তুষ্ট বলেও জানান সিএসসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, সংবিধানের ৫৫ সংশোধনীর অংশ বাতিল ও যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এটি বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের 8 জুলাই কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর ব্যানারে 65 সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেন গণ অভ্যুত্থানেও। তাই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে এই দিনটি। এই দিনই শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আসে
3 দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। কোটা আন্দোলন ঘিরে গত বছর কি ঘটেছিল সে চিত্র তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। শঙ্কায় ঘেরা জুলাইয়ের রাতগুলো একটু একটু করে ছুটছে ভোরের দিকে। কে জানতো সেই ভোর আসবে রক্তাক্ত সূর্যের হাত ধরে। জুলাই সংগ্রামীদের চেতনায় তখন শুধু ভোর দেখার আকাঙ্ক্ষা। তা যদি আসে রক্ত স্নানের মধ্য দিয়ে, তবে তাতেও রাজি তারা। এমন মনোবল নিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরো দ্বিগুণ তেজে 8 জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজারে এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত 8টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। 8 জুলাই দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে। বাইরের ছিল মানুষের সেই যুদ্ধ, এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। আমাদের এই আন্দোলন থেকে আর পিছিয়ে ফেরার সুযোগ ছিল না। এদিনও গোটা আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই রাজনৈতিক দলের নেতারা। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। ছেলেদের যে দাবি, এই দাবি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের সমন্বয়ক কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসের একটি কক্ষে ভাঙচুর করেছে জুলাই আহতরা। সন্ধ্যায় কার্যালয়টিতে তালা দেওয়ার কর্মসূচি নিয়ে গেলে নির্বাহী পরিচালকের আশ্বাসে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। এ সময় জুলাই ফাউন্ডেশন সংস্কারের দাবিও জানান আহতরা। ভাঙচুরের খবর পেয়ে কার্যালয়ে আসেন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর। পাওনার অভিযোগের বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তালা দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করেন আহতরা। তবে রোববার পাওনা টাকা না পেলে কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তারা। এখানে কিছু মানুষ আছে যারা কিনা জুলাইকেও ধারণ করে না এবং অভ্যুত্থানকারী যারা ছিল এই আন্দোলনে আহত তাদেরকেও ধারণ করতে পারে না, যার কারণে এইখানে বারবার বেশ কয়েকবার বিভিন্ন আহত ভাইয়েরদের সাথে, সহযোদ্ধাদের সাথে অশোভনীয় আচরণ এই ফাউন্ডেশন থেকে করেছে। উনি রোববার আমাদের প্রপার যেটা আমাদের প্রাপ্য যেটা সেটা উনি বুঝাই দিবে, এটা আমরা আশা করি। রোববার কোনো ঝামেলা হবে না। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যা হওয়ায় মামলা পরবর্তী পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একে একে দুর্নীতি ফিরিস্তি জমা হতে থাকে দুদকে। এর মধ্যে পূর্বাঞ্চলে পুলাট জালিয়াতির মামলার চার্জশিট ছাড়া অধিকাংশ অনুসন্ধান এখনও আলোর মুখ দেখেনি। দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন ও সিআরআইয়ের দুর্নীতি সহ শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।
দুদক মহাপরিচালক জানালেন, সবগুলো অনুসন্ধান শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যার কারণে অনুসন্ধানে ধীরগতি রয়েছে। যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবেন। এদিন কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতিকার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। সাবেক সংসদ সদস্য কুমিল্লা 4 এবং জনাব ইফতিখার আহমেদ মাসুদ, পরিচালক প্রশাসন, হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তার অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 425 জন। ঢাকা উত্তর সিটিতে 2 জন এবং খুলনা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গিতে প্রাণ গেল 51 জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 13,000। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে 120 জন, এছাড়া চট্টগ্রাম বিভাগে 98 জন, ঢাকা বিভাগে 36 জন, ঢাকা উত্তর সিটিতে 38 জন, ঢাকা দক্ষিণে 55 জন, খুলনা বিভাগে 18 জন, ময়মনসিংহ বিভাগে 11 জন এবং রাজশাহী বিভাগে 48 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূল সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফেনীতে রেকর্ড বৃষ্টিতে কোমর পানিতে তলিয়েছে রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘর। কক্সবাজারে 50টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। 5 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। নোয়াখালী ও পটুয়াখালীতে নিচু এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে, আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি। কোমর পানি পেরিয়ে গন্তব্যে ছুটছে মানুষ, পোহাতে হচ্ছে ভোগান্তি, তলিয়ে গেছে দোকানপাট ও বাসা বাড়িও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে অবিরাম বর্ষণ। সোমবার রাত থেকে ফেনীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ। এর প্রভাবে শহর জুড়ে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ। 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। গত বছর যে ক্ষতি হয়েছে এ পর্যন্ত আমরা এই ক্ষতি পোষায় না আনতে এবছর আবার সেম একই অবস্থা। ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি ওঠায় 500-র বেশি মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সকল সিপিপি টিমগুলোকে অ্যাক্টিভেট করে পাহাড়গুলোতে বলেছি ঝুঁকিপূর্ণ যে পাহাড়ে বাসস্থানগুলো মানুষের বাসাবাড়ি আছে সেখান থেকে সরেছে নিকটবর্তী স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য। একদিনের বৃষ্টিতে নাকাল অবস্থা নোয়াখালীতেও। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর পৌর শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড সহ বেশ কিছু নিচু এলাকা। লঘুচাপের প্রভাবে আরও 2 দিন উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 জুলাই থেকে যে বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে। কখনো কখনো 2-1 দিন একটু থেমে যেতে পারে। আগামী 12 জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পদ্মা নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যে শরীয়তপুরের জাজিরায় নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, সব হারিয়ে অসহায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। এমন পরিস্থিতিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। রুদ্ররূপে পদ্মা নদী, মুহূর্তেই বিলীন হচ্ছে সড়ক, বসতভিটা ও দোকানপাট। সোমবার বিকেল থেকেই হঠাৎই ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরা উপজেলার অসীমউদ্দিন মাদবুরকান্দি গ্রামে। স্রোতের তোড়ে ভেঙে নদীগর্ভে বিলীন হয় ঘরবাড়ি, দোকানপাট সহ গাছপালাও। ভাঙন থেকে বাঁচতে অন্তত 40টি বসতঘর নিরাপদ দূরত্বে সরিয়ে নেন স্থানীয়রা। এরপরও আতঙ্ক কাটছে না তাদের। আমরা
ছেলে চিল্লাই চাই নাই, এত পয়সা নাই, আমরা কত নিয়ে কইলাম, আমাদের থাকার কোনো জায়গা নাই। আমরা কোনো রকম জীবন বাঁচাইতে পারতেছি না, আমরা দর্শকের কাছে সহযোগিতা চাই। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, 2 বান্ডেল করে টিন ও নগদ টাকা প্রদান করেছে জেলা প্রশাসন। আর নদী পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি। এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য সেটা আমরা অলরেডি জরিপ করছি এবং সেটার ডিজাইন প্রক্রিয়াধীন আছে। গত 24 ঘন্টায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার অংশ ভেঙে গেছে, আর 10টি ব্যবসা প্রতিষ্ঠান ও 15টি বসতবাড়ি বিলীন হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 শিক্ষার্থী। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। কক্সবাজারে ঘুরতে আসেন 5 বন্ধু, উঠেন মেরিন ড্রাইভের প্যাচার দ্বীপ সৈকতের একটি রিসোর্টে। মঙ্গলবার সকালে তারা হিমছড়ি সৈকতে যান। 2 জন বাঁধের উপর বসেছিলেন, আর বাকি 3 জন সাগরে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। ছবি তুলতে তুলতে হাঁটু পানিতে নামছিল, হুট করে অনেক জোরে আর কি ঢেউ আসছিল। তারপরে ওদেরকে 3 জন 3 দিকে নিয়ে গেছে। স্থানীয় কয়েকজন ট্রাই করছে নেমে যে উঠানোর, কিন্তু ওনারাও আসলে যাইতে পারে না, স্রোত অনেক বেশি ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড ও লাইফগার্ড কর্মীরা সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করে। বাকি 2 জনকেও উদ্ধারে তৎপরতা চলছে। অ্যাসাইন করা যে বিচ সেই জায়গায় না নেমে তারা এই জায়গাটা আসলে অ্যাসাইন করে না, এটা রিস্কি জায়গায়, সেই জায়গায় তারা নেমেছে। হোটেলের গাফিলতি আছে কিনা, সে যদি গাফিলতি থাকে, পর্যটকদের প্রতি অসতর্কতাও থাকে, সেটাও আমরা খতিয়ে দেখব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে নিরাপত্তা রক্ষীর দাবি, সতর্ক করার পরও 3 জন সাগরে নামেন। জেলারা নাকি ওনাদেরকে মানা করছে, নিষেধ করছে যে আপনারা এই সাইডে যান না, এখন সাগরটা উত্তাল আছে। আর বাকি যে 2 জন এখন জীবিত আছে, ওনারাও নিষেধ করছে যে আপনারা বিচে বেশি দূর যাই না, চলে আসেন, মানে অনেক রিকোয়েস্ট করে। কিন্তু ওনারা যখন সামনে দেখে যত ঢেউ আসে, ওনারা তত ওইদিকে চলে গেছে। 5 বন্ধুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 4 জনকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানান, জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আসামিদের বাংলাদেশে ফেরত পাঠায় মালয়েশিয়ার সরকার। অভিযোগের সত্যতা যাচাইয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে বিচারক বলেন, 2 দেশের সম্পর্ক বিবেচনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন। পরে রিমান্ড আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন ঢাকা সিএমএম আদালত। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মার ধরে মারা গেছেন বৃদ্ধ বাড়িওয়ালা। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার স্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, চক্রটির 4 জন ঢুকেছিল বাসায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। রাজধানী যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় নিজের 5 তলা বাড়ির 2য় তলায় থাকেন 80 বছর বয়সী ইসমাইল হোসেন খান ও তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোরে জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে একদল ডাকাত ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দম্পতিকে। বাসার সবকিছু তছনছ করে শুরু করে লুটপাট। এক পর্যায়ে ডাকাত সদস্যরা চলে গেলে বাড়িওয়ালির চিৎকার শুনে পাশের ভাড়াটিয়ারা এসে দেখেন বিছানায় উপর হয়ে পড়ে আছেন ইসমাইল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্বজন ও যাত্রাবাড়ি থানা পুলিশ। 2 জনকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভর্তি করা হয় সালেহা বেগমকে। যাইতে দইরা চাবি চাইতেছে, একদম চিল্লাবি না, চিল্লাইলে কলম একবারে জব করে আলাম। জানার মধ্যে এটা দূরের শোন না, এখানে এলাকায় এখানে গাজা বাবা সব এখানে ছড়াই গেছে, এরা সম্পূর্ণ করে। এরা যেই করছে ঘটনাটা, তারা এখানে হয়তো আপনার পরিকল্পনা করেই করছে। ডাকাতি করলে ডাকাতি করে সে চলে যাবে, যাপদের নিয়ে টিয়া যাবে, কিন্তু মারার কথা নেই। এভাবে যে মানুষের জান কেড়ে নেবে, এই তো নরপশুষের কাজ। পুলিশ বলছে, গ্রিল কেটে বাসাটিতে ঢুকেছিল 4 জন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। যতটুকু মনে হচ্ছে তারা কিছুটা নিতে আসছে, তারা বাসায় কিছু নিতে আসছে। তারা নাকি 4 জন ঢুকছিল। অনেক বড় এলাকা, পুলিশের গাড়ি ঢুকার স্পেস নাই, যার কারণে ম্যানুয়ালি যতটুকু দেখার চেষ্টা করা যায় ততটুকু পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ইসমাইল সালেহা দম্পতির 5 ছেলের মধ্যে 4 জনই ইতালি প্রবাসী। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।
দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা কাটেনি। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়িয়েছেন মিল মালিকরা। তবে এর পেছনে খাদ্য বিভাগের সঠিক নজরদারির অভাবকে দুষলেন ভোক্তারা। গোলাম নবী দুলারের তথ্য, মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সরবরাহ এবং মজুদ পর্যাপ্ত, এরপরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। 3 সপ্তাহে দাম বেড়েছে প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 6 টাকা। চালের এমন ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস ভোক্তাদের। সরকারি পর্যায়ে কোনো নজরদারি বা তদারকি না থাকায় ক্রেতারা ভুগছেন বলে অভিযোগ তাদের। চালের দাম আগে কম ছিল, এখন চালের দাম বাড়ে গেছে। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো মানে কি না কুল কিনারা কুচি পাই না। ব্যবসায়ীরা বরাবরের মতো দোষ চাপালেন মিল মালিকদের উপর। তাদের দাবি, উচ্চ মূল্য ছাড়া মিলাররা চাল ছাড়ছেন না, এজন্য বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মিলাররা এখন তো সব ধান তো শুকায় নিছে, শুকায় সব স্টকে চলে গেছে, এখন তো কৃষকের কাছে কোনো ধান নেই। দাম বাড়া আর কমা এগুলো আসলে মিলারদের কারসাজি। তবে যদি কেউ ধান চাল মজুত রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চালকল মালিক গ্রুপের নেতারা। বাংলাদেশের বিভিন্ন গুদামে লক্ষ লক্ষ টন ধান মজুদ আছে, চাল মজুদ আছে, যাদের কোনো অনুমতি নেই, কিচ্ছু নেই। তো এগুলো আসলে আমার মনে হয় যে সরকারের উচিত এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে এনাদেরকে আইনের আওতায় বা সব খাদ্য অধিদপ্তরের আওতায় এনে ব্যবসা করানো উচিত। দিনাজপুরে বোরো আবাদ হয় 1,74,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয়েছে 6 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে 2 মাসের আমদানি ব্যয় $200 কোটি পরিশোধের পর আবারও রিজার্ভ নেমেছে $3,000 কোটি নিচে। যদিও BPM 6 অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ $2,445 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ $3,000 কোটি নিচে নামলেও যেভাবে রেমিটেন্স বাড়ছে তাতে পরবর্তী আকু পেমেন্টের আগেই শক্ত অবস্থানে থাকবে রিজার্ভ। সার্কভুক্ত 7টি দেশ এবং মিয়ানমার ও ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন করে। মে ও জুন মাসের আমদানি ব্যয় বাবদ এই ইউনিয়নে বাংলাদেশ পরিশোধ করেছে $219 কোটি, যা গেল 3 বছরের মধ্যে সর্বোচ্চ দ্বিমাসিক আকু পেমেন্ট। সোমবার $200 কোটি বেশি পরিশোধের পর রিজার্ভ আবার নেমেছে $3,000 কোটি নিচে। এতে রিজার্ভ ঠেকেছে $2,952 কোটি। IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী যা $2,445 কোটি। স্লাইটলি কমেছে, আমরা 30-এর নিচে নামতে চাই না, অবস্থা আমাদেরকে নামিয়েছে, আবার আমরা উঠে যাব। প্রতিবারে যে $2 বিলিয়ন পেমেন্ট করতে হবে কথা নেই, এবার একটু বেশি হয়েছে। এর আগেরটা হয়তো 1.8 ছিল, সামনে যদি 1.7 হয় ইরোশনটা আরো কম হবে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র বললেন, আমদানি ব্যয় পরিশোধ বাড়ায় দেশের অর্থনীতি সক্ষমতা বৃদ্ধির প্রমাণ মিলতে শুরু করেছে। ইম্পোর্ট বেশি করতে হচ্ছে, এই জন্য দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট মিলেই হচ্ছে আপনার ট্রেড। অর্থাৎ যত বেশি আপনার এরকম ট্রানজেকশন হবে তত আপনার আর্থিক সক্ষমতা সৃষ্টি হবে। 2 মাসে একবার আকুর বিল পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে গেল 7 মে, মার্চ, এপ্রিলের বিল বাবদ $188 কোটি পরিশোধ করেছিল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রতিপক্ষ না পাওয়ায় বাধ্য হয়ে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল হোসেন। হংকং ম্যাচের আগে শক্তিশালী কোনো দলের বিপক্ষে খেলতে পারলে তার সুফল পেত বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যাতে এই সমস্যায় পড়তে না হয় এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চায় বাফুফে। এ এক অদ্ভুত পরিকল্পনা বাফুফের। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ, আর দল তার প্রস্তুতি সারবে নেপালের বিপক্ষে জোড়া ম্যাচ দিয়ে। যেখানে হংকং ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের উচিত ছিল তাদের চাইতেও শক্তিশালী কোনো দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নেওয়া, সেখানে উল্টো পথে ফেডারেশন। কঠিন কোনো দলের বিপক্ষে খেলে মিশনে নামলে কি হয় তার জলজলে দৃষ্টান্ত কদিন আগেই সেট করেছে নারী ফুটবল দল, অথচ সেটা দেখেও সেই পথে হাঁটেনি বাফুফে। অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে প্রতিপক্ষ না পাওয়া। ওই পিরিয়ডটায় ফিফা ফ্রেন্ডলিতে সবাই ম্যাচ খেলে, তো ওই পিরিয়ডটাই আসলে আমরা ওইভাবে হয়তো মানে ইউরোপের কোনো টিমকে এখনো পাইনি। তারপরে মিডল ইস্টের বা মালয়েশিয়া, তারপর এই টাইপেরও যোগাযোগ করেছিলাম, কিন্তু হয় না, তারাও আরেক জায়গায় গিয়ে খেলবে। তো সুতরাং বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে বেছে নিতে।
অথচ সিঙ্গাপুর ম্যাচের পর বাফুফেই জানিয়েছিল ইউরোপ এশিয়া সহ বড় দলের বিপক্ষে খেলা ট্রাই করছে বাফুফে, তবে লম্বা সময়েও সেসব প্রতিপক্ষ ম্যানেজ করা সম্ভব হয়নি, যার ফলে কাঙ্ক্ষিত প্রস্তুতি নেওয়া যে সম্ভব হবে না তা মানছে ফেডারেশনও। আমরা বেটার টিমের সাথে খেলতে পারলে আমাদের ভালো হতো, যেহেতু আমাদের মানে ওয়ে নাই যে আমরা পাচ্ছি না টিম, তার কারণে কিন্তু আমাদেরকে নেপালকে বেছে নিতে হয়েছে। এই ম্যাচটা আমরা নেপালের সাথে খেলেছি, পরবর্তী ম্যাচগুলোকে যেন আমরা ভালো শক্তিশালী টিমের সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি, এর জন্য আমি প্রপোজাল রাখি। হঠাৎ করে নেওয়া পরিকল্পনায় এর চাইতে ভালো ফল পাওয়া সম্ভব না। ফিফা উইন্ডো মাথায় রেখে বড় দলগুলো বহু আগেই প্রতিপক্ষ নির্ধারণ করে রাখে, সেই জায়গায় দৃষ্টি দেবে তো বাফুফে। যেহেতু আমরা 4 বছর নেক্সট 4 বছর আমরা ফুটবলটা চালাবো, সুতরাং আমাদের একটা প্ল্যানিং অবশ্যই থাকতে হবে। আজকে থেকে 1 বছর পরে আমি কার সাথে ফিফা উইন্ডো খেলবো, এটা করলে কি আমাদের প্ল্যানিংটা ভালো থাকে। তবে আমরা চেষ্টা করবো এটা ম্যানেজমেন্ট কমিটিতে তুলানোর জন্য এবং চেষ্টা করবো এটা নিয়ে হয়। এছাড়াও দ্রুতই কোচ ইস্যু নিয়ে বৈঠকে বসবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। মার্চ পর্যন্ত কাবরেরার চুক্তি থাকলেও পারফরমেন্স বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত আসতেও পারে অক্টোবর উইন্ডোর পর। কোচের পরিবর্তনের বিষয় বা কোচ রাখার বিষয়টি টোটালি ম্যানেজমেন্ট কমিটির উপর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবার এসেছে আষাঢ়। মেঘের গর্জন, টিনের চালে অঝোর ধারায় বর্ষণ, সবই বাংলার চিরচেনা রূপ। বাদল দিনে প্রকৃতিও সেজেছে সবুজের সমারোহে। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। আকাশে কালো মেঘের ডানায় ভর করে আসা এক পশলা বৃষ্টি জানান দেয় এসেছে বর্ষা। সেই বৃষ্টির জলরাশি বেয়ে নাকে আসে সোদা মাটির গন্ধ। সবকিছুতেই নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস। ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের পরই বর্ষা আসে থই থই জলযোছনায় মাখামাখি হয়ে, কখনো রিমঝিম বৃষ্টি, কখনো বা মুষলধারে বর্ষণ। তবে এবছর বৃষ্টি শুরু হয়েছে বর্ষা ঋতু আসার আগেই। বৃষ্টির পরের যে প্রকৃতিটা, ওটা যে স্বচ্ছ মনে হয়, স্নিগ্ধ মনে হয়, সেটার জন্য বৃষ্টি ভালো লাগে, চোখে শান্তি শান্তি লাগে। আসলে বৃষ্টি নাই, তারপরও ভালো লাগছে। বর্ষাকালের এই আবহাওয়াটা খুবই সুন্দর। বাংলার বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষায় যেন প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি। বর্ষার মতো সুন্দর ঋতু আসলে একটাও না, একমাত্র বর্ষাতেই বাংলাদেশে অদ্ভুত সুন্দর একটা ফুল ফোটে, কদম ফুল। কবির কবিতা চিত্রকরের তুলি, প্রিয় কোনো গানের সুর ধরা দেয় বৃষ্টির ছবি হয়ে। কেবল শিল্প সাহিত্যেই নয়, বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে বর্ষা। বৃষ্টি মানেই রাশি রাশি সুখস্মৃতি, বৃষ্টি মানে অবসাদময় ক্লান্তি। বৃষ্টির অপেক্ষা করে বের হয়েছি, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে আজকে না ভিজে বাসায় ফিরবো না। তবে জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে বর্ষার চিত্র। আষাঢ় শ্রাবণের অঝোর ধারায় বর্ষণ দেখা যায় কম। বর্ষার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যটাই এখন নেই। এখন মনেই হয় না বর্ষাকালে। এটা হয়তো বা জলবায়ু পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন আমরা যেটাকে বলি, সেটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এই স্বাভাবিক প্রক্রিয়া আসলে কিভাবে ফেরানো যায় বা আসা যায়, সেটা নিয়ে আসলে কাজ করা উচিত। শুভ্রতা ছড়াচ্ছে বর্ষার কদম। কবিদের কল্পনায় বর্ষা এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি। বর্ষার কোমলতা মানুষের হৃদয়কে যেভাবে ছুঁয়ে যায়, বাংলার আর কোনো ঋতু হয়তো সেভাবে ছুঁয়ে যায় না। বর্ষাতেই যেন প্রকৃতির পরিপূর্ণতা। বর্ষার ধারায় শুদ্ধ হোক প্রতিটি মানব মন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য 35% মার্কিন শুল্ক আরোপ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। ইউএসটিআর এর সঙ্গে বৈঠকে ইতিবাচক ফল আশা প্রেস সচিবের। বিএনপির নামে চলছে পরিকল্পিত অপপ্রচার, প্রশাসনিক স্থবিরতায় বেড়েছে মব কালচার, মন্তব্য রিজভির। ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দেয়াই জোর মির্জা ফখরুলের। এবং সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরারের দেখানো পথে হাঁটছে দল। কুষ্টিয়া মেহেরপুরের জুলাই পদযাত্রায় নেতারা। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।